নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি শ্রীরূপ চিন্তনের পক্ষ থেকে আপনাদের সামনে পর্দায় হাজির। আজকে আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যেই আমাদের যে পোস্টার, সেই পোস্টারে আপনারা দেখেছেন এবং আজকে এই যে স্ক্রিনের তলা দিয়ে স্ক্রোল করছে তাতেও বিষয়টা রয়েছে। আমরা সম্প্রতি নিপা ভাইরাসের বিষয়টা শুনেছি এবং ইতিমধ্যেই আমরা শুনেছি যে আমাদের রাজ্যে দুজন নার্স স্বাস্থ্যকর্মী তারা আক্রান্ত হয়েছেন এবং সেই নার্সের মধ্যে একজনের সংস্পর্শে এসে বর্ধমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক সেও হাসপাতালে ভর্তি হয়েছে। দুজন নার্সের অবস্থাই সংকটজনক, ফলে রাজ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। তো সেই কারণেই আমরা আমাদের আজকের এই আলোচনার শিরোনাম রেখেছি যে আতঙ্ক বা গুজব ছড়িয়ে নয়, আসুন আমরা বিজ্ঞানটা জেনে নিই। অর্থাৎ আমরা যাতে নিজেরা এক একজন প্রচারকের কাজ করতে পারি, সেই দায়িত্ব যাতে আমরা নিতে পারি, মানুষকে বোঝাতে পারি আশেপাশে, এবং আমরাও নিজেরা সতর্ক হতে পারি, এই জায়গাটার জন্যই আজকে আমাদের এই আলোচনা। এবং আজকে আমাদের এই আলোচনায় পেয়েছি কেপিসি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের ডক্টর শতাব্দী মিত্রকে। আমি আমাদের চিন্তনের পক্ষ থেকে আমাদের আজকের এই আলোচনার পর্দায় স্ক্রিনে আমি ডক্টর মিত্রকে আহ্বান জানাচ্ছি। ডক্টর মিত্র নমস্কার। আমরা চিন্তনের পর্দায় আপনাকে স্বাগত জানাই। আমি ইতিমধ্যেই যে প্রাথমিক যে বিষয়টা সেটা আমি শ্রোতা দর্শক বন্ধুদের কাছে রেখেছি। আমরা আলোচনাটা এইভাবে বিষয়টাকে ভাবতে চাই যে প্রাথমিক পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জেনে নেব কতগুলো প্রশ্নের মধ্যে দিয়ে। তারপর যদি শ্রোতা দর্শক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার কাছে রাখবো সেগুলো, সেই মতো আপনি তাদের প্রশ্নের উত্তর দেবেন। এইভাবেই আমরা পরিকল্পনাটা করে এগিয়েছি, আমরা সেইভাবে ধীরে ধীরে এগোই। আমি প্রাথমিকভাবে আপনার কাছে যেটা জানতে চাইব, সেটা হলো এটাই যে আজকে খবরের কাগজ বলুন, বৈদ্যুতিন প্রচার মাধ্যম বলুন, সবেতেই এই নিপা ভাইরাসের বিষয়টি এসেছে এবং আমরা যারা এই করোনা ভাইরাস পর্বটা পেরিয়ে এসেছি, আমরা মনে করছি যে নিশ্চিতভাবেই বহু আমাদের প্রিয়জনকে তো হারিয়েছি সেই সময়। ফলে আবার কি এইরকম ধরনের একটা মহামারী আমাদের সামনে এসে হাজির হলো, তার ফলে নানান রকম ধরনের অজ্ঞানতা বলুন, কম জানার জায়গা বলুন, সেইখান থেকে তো মানুষের মধ্যে একটা এরকম ধারণা তৈরি হয়। তো প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাইবো এই নিপা ভাইরাস বিষয়টি কি, মানে এর সম্পর্কে যদি আপনি আমাদের প্রাথমিকভাবে একটু বলেন, তারপরে কি হয় না হয় সেইগুলো আপনার কাছ থেকে ক্রমে ক্রমে জানবো। যদি প্রাথমিকভাবে আপনি একটু বলেন। নমস্কার। চিন্তন চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে এখন এই পরিস্থিতিতে যখন আমাদের শিরোনামে একটি ভাইরাস জনিত রোগ উঠে এসেছে এবং ম্যাডাম আপনার আওয়াজটা বড় কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, কেটে যাচ্ছে? হ্যাঁ, খুব কেটে কেটে যাচ্ছে আওয়াজটা। আমি জানি না শ্রোতা দর্শকরা কি ভাবে শুনছেন। আমি আপনার যে আওয়াজটা শুনছি খুব কেটে কেটে, মানে একটা ডিস্টারবেন্স হচ্ছে। আপনারা যারা দেখছেন তারা যদি কেউ একটু কমেন্ট বক্সে লেখেন যে আপনারা কি শুনতে পাচ্ছেন। আপনারা যদি ঠিক শুনতে পান তাহলে ম্যাডাম কন্টিনিউ করবেন। একটু কমেন্ট করুন কেউ একজন।
হ্যাঁ, একজন দীপালি মন্ডল লিখছেন যে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। আপনি কি ম্যাডাম একটু হেডফোন ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। একটুখানি দেখুন না, ইকো হচ্ছে খুব। হেডফোন ব্যবহার করছি। হ্যাঁ, সকলেই প্রায় বলছেন যে ডিস্টার্ব হচ্ছে। আমার কথা সকলে স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বলুন। না, এখন তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? এখন কি একটু বেটার হলো? অনেকটা বেটার। হুম। বলুন আপনি। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। চিন্তন চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেটা যে এই সময় যখন একটি ভাইরাস ঘটিত অসুখ নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু বলতে পারা যায় আতঙ্কেরই সৃষ্টি হয়েছে। তার কারণ আপনি যেটা খুব সুন্দরভাবে মেনশন করলেন, আমরা খুব রিসেন্টলি তো এই করোনা ভাইরাসের ব্যাপারটা থেকে উঠে এসেছি। সেই জন্য হয়তো আমাদের মনে এই আশঙ্কাটি ফিরে ফিরে আসছে যে আবার সেরকম ব্যাপারের মধ্যে আমরা ফিরে যাচ্ছি নাকি, বা সেরকম কোনো রকমের ঘটনা হতে পারে কিনা। তা সেই জন্য নিপা ভাইরাস বিষয়ে এই যে আলোচনাটি, এটি অত্যন্ত দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যেন আমাদের মধ্যে কোনো আতঙ্ক না ছড়ায়, রোগের প্রতিরোধ করাটা দরকার বিজ্ঞানসম্মতভাবে। প্রথমেই বলছি যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশ বা বলা যেতে পারে সারা পৃথিবী বিভিন্ন রকমের যে অসুখ তার মধ্যে আছে, তাদেরকে ব্রডলি তিনটে ভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ধরুন সংক্রমণ যেগুলো থেকে হয়, কমিউনিকেবল ডিজিজ, আর একটা হচ্ছে অসংক্রমণ যেগুলোতে হয়, ক্রনিক ডিজিজ যেগুলো, যেমন প্রেশার, সুগার ইত্যাদি। এবং একটা ধরনের অসুখ সেগুলো হচ্ছে যে এ বলা হয় এমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজ। মানে ধরুন কোনো নতুন অসুখ ফিরে আসছে অথবা কোনো নতুন অসুখ আসছে, অথবা কোনো পুরনো অসুখ সে তার কোনো নতুন ভাবে মানে তার রূপ পরিবর্তন করে আসছে। তা বলা যেতে পারে নিপা ভাইরাস অসুখটি একটা সেই ধরনেরই অসুখ। করোনাও কিন্তু প্রায় সেই ধরনেরই ছিল। কারণ হচ্ছে যে করোনার কথাটা বারবার চলে আসছে আমাদের এই যেহেতু করোনার কথা বারবার হয়তো চলে আসবেও আমাদের আলোচনাতে, কারণ করোনার সঙ্গে আমাদের নিজেদের মনের মধ্যে বা কথাবার্তায় আলোচনাতে চলে আসে এই যে কোনো নতুন অসুখের ব্যাপার এলেই। আমরা যে করোনাটি দেখেছি বা যার মধ্যে দিয়ে পাস করলাম আমরা ভয়ঙ্কর ভাবে, সেটা ছিল কিন্তু নোভেল করোনা ভাইরাস ইনফেকশন। কারণ এই ভাইরাসটি তার রূপ চেঞ্জ করে এসেছিল। কারণ করোনা ভাইরাস একটা ভাইরাস যেটা কিন্তু স্বাভাবিকভাবে পরিবেশে থাকে, আমাদের যে সাধারণ সর্দি কাশি হয় সেটা কিন্তু করোনা ভাইরাস একটা তার জন্য মানে দায়ী থাকে তার জন্য, সেটা খুব একটা ভয়ের কিছু না। কিন্তু সে যে তার রূপটা এইভাবে পরিবর্তন করলো যে সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিল, সারা পৃথিবীকে এক লহমায় স্তব্ধ করে দিতে বাধ্য হলাম আমরা আর কি। তো নিপা ভাইরাসের ক্ষেত্রেও সে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ভাইরাস গুলো, এগুলো হচ্ছে আরএনএ, ডিএনএ, এগুলো তো আমরা শুনেছি, এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাস গুলোই তাদের এই রূপ পরিবর্তনটা বারবার করে। নিপা ভাইরাসটা প্রথম শুরু হয়েছিল কিন্তু আজ থেকে বহু বছর আগে। সেটা হচ্ছে মোটামুটি 2018-19 এরকম সময়ে। সেই সময় যখন ভাইরাল ইনফেকশনটা হয়েছিল, তখন মেনলি তার জন্য মানে দায়ী ছিল হচ্ছে শুকরের থেকে ভাইরাসটা আসছিল মানুষের মধ্যে। এবং সেটা প্রথমে প্রাথমিকভাবে যে শুকরের যেগুলো শ্বাসনালীর কোনো রস বা মূত্র থেকে, ইউরিন থেকে আসছিল, এবং সেটা মালয়েশিয়া এইসব দেশগুলোতেই হচ্ছিল। পরবর্তীকালে ভারত, বাংলাদেশ এইসব দেশেও সংক্রমণ হয়,
নিপা ভাইরাসের কেস পাওয়া যায়, এবং এইগুলো কিন্তু তখন দেখা গেছিল যে শুকর থেকে নয়, বাদুড় থেকে আসছে, বা চামচিকে যেগুলো হয় না, তো সেগুলো থেকে আসছে। এবং দুর্ভাগ্যজনকভাবে ভারত বাংলাদেশ দুটোই, এই দুটি প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু এই নিপা ভাইরাসের যে সংক্রমণ বেল্ট হয়, কিছু কিছু মানে ডিজিজ কোথায় কোথায় হয় তার কিছু বেল্ট হয়, তো সেই বেল্টের মধ্যে পড়ে গেছে। তো ফলে এদের নিপা ভাইরাস সংক্রমণের একটা চান্সের মধ্যে তারা রয়েছে। এই 2018-19 সাল থেকে 2021 সাল পর্যন্ত কেরালাতে মোটামুটি খান 24 কেস রিপোর্টেড হয়েছিল নিপা ভাইরাসের। তার মধ্যে 2 জন মাত্র সার্ভাইভ করেছিল। ঠিক এই পয়েন্টটা থেকেই কিন্তু আমাদের ভয়ের জায়গাটা দাঁড়িয়ে আছে। তাহলে কি দাঁড়ালো, যে নিপা ভাইরাসের মৃত্যু হার খুব বেশি, এবং সত্যি তাই। নিপা ভাইরাস সংক্রমণে 40 থেকে 75% কিন্তু মৃত্যুর সম্ভাবনা থাকে, যেটা 100% হতে পারে। এই জায়গা থেকেই আমাদের প্রতিরোধের জায়গাটা আসে। এইবার প্রতিরোধের জায়গাটা আমরা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, বা কেন আসছে, সেটা কিন্তু আমরা আলোচনাতে যাচ্ছি। নিপা ভাইরাসটা হচ্ছে, আমরা তো বুঝতেই পারলাম যে জন্তু জানোয়ার থেকে আসে, যেটা আমাদের এই দেশগুলোতে মূলত কিন্তু ওই বাদুড়েতে থাকছে। কিন্তু তাহলে আমাদের কাছে প্রশ্ন আসবে যে কোথায় মালয়েশিয়াতে শুকর থেকে হলো, কোথায় ফিলিপাইন্সে ঘোড়ার থেকে হলো, এসব নিয়ে আমরা মাথা কেন ঘামাবো? ঘামাবার জায়গা এইখানটাতেই আছে যে এই যেটা বললাম, এই ভাইরাসগুলো নিজেদের চরিত্র সমানে পাল্টাতে থাকে, রূপটা পাল্টাতে থাকে। তার ফলে আজকে সে বাদুড় থেকে আসছে, কালকে দাঁড়িয়ে তার রূপটা এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে যে সে হয়তো শুকর থেকে সংক্রামিত হতে পারে। কারণ এই যে সংক্রমণগুলো বিভিন্ন দেশে হয়েছে, সেগুলো কিন্তু এই নিপা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের। তাহলে সেই ভ্যারিয়েন্টটা কোনোভাবে আমাদের দেশে যদি আসে, বা কোনোভাবে যদি আমাদের দেশের যে ভাইরাসটা রয়েছে বা বাংলাদেশের যে ভাইরাসটা রয়েছে তার যদি রূপ চেঞ্জ হয়, তাহলে সেটা হতে পারে। সুতরাং এই জায়গাগুলো হচ্ছে আমাদের মানে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবার যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে নিপা ভাইরাসটা কিভাবে ছড়িয়ে পড়ে, ট্রান্সমিশন কিভাবে হয়। প্রথম যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ট্রান্সমিশনটাকে বলা হয় স্পিল ওভার ট্রান্সমিশন। স্পিল ওভার মানে হচ্ছে যেটা ছলকে পড়া বা উপচে পড়া। কি ছলকে পড়া বা উপচে পড়া? এটা তো একটা জন্তু থেকে আসছে, কিন্তু সেই জন্তুর কামড়ে আসছে না। এমন নয় যে বাদুড় কামড়ালে অসুখটা হচ্ছে, তা কিন্তু নয়। যেমন আমরা সবাই মোটামুটি জানি জলাতঙ্কের ব্যাপারটা। কিছু র্যাবিড অ্যানিম্যাল, রেবিস তো এটাকে বলা হয়, রেবিস বা জলাতঙ্ক। র্যাবিড অ্যানিম্যাল মানে যে প্রাণীর জলাতঙ্ক হয়েছে, সেই প্রাণীটা সাধারণভাবে কুকুর হয়ে থাকে, তাছাড়াও অন্যান্য অনেক প্রাণী আছে, শিয়াল টিয়ালও আছে, তো শিয়াল নেকড়ে ইত্যাদিও আছে। তো তারা যদি কামড়ায় সেখান থেকে আসে। এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এক্ষেত্রে কি, এই বাদুড় যে ধরুন কোনো খাবার, এখন বাদুড়ের খাদ্য মেনলি হচ্ছে ফল, ফলের রস, এগুলোই। সেগুলো যদি তার লালা রস দিয়ে বা তার মলমূত্র দিয়ে বা শরীরের কোনো রস দিয়ে সংক্রামিত হয়, মানে কন্টামিনেটেড হয়, সংক্রামিত বলাটা হয়তো ঠিক না, সেটা দিয়ে যদি কোনোভাবে তার সংস্পর্শে আসে এবং তারপরে সেটা যদি মানুষ খায়, তাহলে তার অসুখটা হতে পারে। তাহলে তো আমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা যদি তাহলে এই ফল টল গুলো খাওয়া বন্ধ করে দিই, তাহলে তো আমাদের আর অসুখটা হওয়ার চান্স নেই না? তাহলেও হওয়ার চান্স আছে। কারণ দ্বিতীয় আরেকটা মোড অফ ট্রান্সমিশন হচ্ছে মানুষ থেকে মানুষে। তাহলে এক্ষেত্রে দুটো ভাবে ট্রান্সমিশন হচ্ছে। একটা হচ্ছে যে যারা ওই সংক্রামিত বা মানে ওই ফলগুলো বা ফলের রসগুলো ওইভাবে কন্টামিনেটেড হয়েছে সেগুলো খাচ্ছে, খেয়ে যদি সে ইনফেক্টেড হয়, তার থেকে কিন্তু আরেকজন মানুষ ইনফেকশন তার ছড়িয়ে যেতে পারে। এবং এটা কিন্তু বিভিন্ন দেশে দেখা গেছে যে
মানে শুকরের ক্ষেত্রেও হয়েছে। শুকর যখন ফল বা সবজি খাচ্ছিল তখন তার বডি সিক্রিশনের সংস্পর্শে যারা এসেছে তাদেরও এই অসুখটা হয়েছে। মানে স্পিল ওভার বা চলকে পড়া ট্রান্সমিশনটা এই ধরনের এই ভাইরাসটার আর কি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই পয়েন্টটাতে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের প্রিভেনশন, রোগ প্রতিরোধের ব্যাপারটা, যেটা কিন্তু খানিকটা হলেও বোঝা যাচ্ছে যে সহজ। সেটাতে আসছি পরে। এবারে হচ্ছে যে এই ভাইরাসটা দিয়ে আক্রান্ত হলে তার কতদিনের মধ্যে লক্ষণ দেখা যেতে পারে, সেটা হচ্ছে 4 থেকে 21 দিনের মধ্যে। মানে একজন ব্যক্তি ধরুন আজকে জানুয়ারি মাসের 15 তারিখ, মোটামুটি ধরা যেতে পারে যদি সে ডিসেম্বরের শেষ সপ্তাহে আক্রান্ত হয়ে থেকে থাকে বা তার শরীরে ঢুকে থেকে থাকে তাহলে সে আক্রান্ত হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে। একদম মেপে যে 21 দিন হবে এটা কিন্তু বলা যায় না কখনোই। এবার আমাদের জানা দরকার যে এই নিপা ভাইরাসে আক্রান্ত হলে কি ধরনের উপসর্গ হয়। এতে জ্বর হয়, খুব সাংঘাতিক রকমের শারীরিক দুর্বলতা হয়, মানে প্রচন্ড একটা রকমের দুর্বলতা, সারা শরীরে ব্যথা, তার সাথে সাথে ভীষণ মাথা যন্ত্রণা করতে থাকে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, খিঁচুনি দেখা দিতে পারে এবং মানসিক স্থিতির পরিবর্তন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে। এই সবকটা যেগুলো বললাম এগুলো মোটামুটি আমরা শুনেছি বা ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত। জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া। মানসিক স্থিতির পরিবর্তনটা এই রকম যে আমরা যখন কোনো পেশেন্ট আমাদের কাছে এলো তার মানসিক স্থিতি বা মানে ধরা যেতে পারে তার স্নায়ুতন্ত্রের কোনো অসুখ নিয়ে, তার মানসিক স্থিতিটা এইভাবে দেখা হয় যে সে বলতে পারেন যে স্থান কাল পাত্রে কতটা ওরিয়েন্টেড আছে। তাকে জিজ্ঞেস করা হয় যে সাধারণভাবে তো পেশেন্ট এলে তার নাম ইত্যাদি জিজ্ঞেস করা হয়, তার সাথে মানসিক স্থিতিটা দেখার জন্য, ওরিয়েন্টেশনটা দেখার জন্য তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন, কোন জায়গায় এসেছেন, এখন দিন না রাত, কি মনে হচ্ছে, মোটামুটি সময় কটা হতে পারে, আপনার কি ধারণা, যিনি হয়তো তার সঙ্গে আছেন ইনি আপনার কে হন, এইভাবে মানসিক স্থিতিটা দেখা হয়। তাহলে উপসর্গগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারছি যে এই নিপা ভাইরাস যে অসুখটি, নিপা ভাইরাস ইনফেকশন, সে আক্রমণ করছে স্নায়ুতন্ত্রকে, হৃদযন্ত্রকে, শ্বাসযন্ত্রকে এবং খাদ্যনালীকে। মানে শরীরের 4টি প্রধান অঙ্গ প্রত্যঙ্গকে বা শরীরের প্রধান 4টে সিস্টেমকে, বডি অর্গান সিস্টেমকে। তাহলে এই অর্গান সিস্টেম গুলো যদি বিকল হয়ে পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে তার শারীরিক অবস্থার অবনতি হবে বা সে খুব তাড়াতাড়ি ব্যাপারটাতে ডিটোরিওরেট করবে, অর্গান ফেলিওর হওয়ার সম্ভাবনা থেকে যায়। মানসিক যেটা মানে স্নায়ুতন্ত্রের বিকলতা হয়ে যেটা হতে পারে এনকেফালাইটিস হতে পারে, মানে মাথায় সংক্রমণটা যেতে পারে। শ্বাসযন্ত্রের মানে বিকল হয়ে গিয়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলা হয়, সেটা হতে পারে। বা যদি খাদ্যনালী বা খাদ্যযন্ত্র বিকল হয়ে যায়, পাচন যন্ত্র সেটার বিকল হয়ে যেতে পারে। হার্ট বিকল হয়ে গেলে পরে, হার্ট বিকল হওয়া বলতে হার্টের যেটা বাইরের যে পোর্শনটা, হার্ট মাসল যেটা আছে তার উপরে মেনলি আক্রমণ করে, ফলে মায়োকার্ডাইটিস বা মাসলের একটা ইনফেকশন এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সবকটি কিন্তু তাদের মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির কারণ হয় এবং সেই জন্যই কিন্তু এই অসুখটিতে মৃত্যু হার এতটা বেশি। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই অসুখটা থেকে রিকভার করার পরেও কিন্তু কিছুটা হলেও হতে পারে যে তার একটা রেসিডুয়াল একটা প্রবলেম থেকে গেল, অন্তত কিছুদিনের জন্য, কয়েক মাস বা হয়তো বছর খানেকের জন্য তার কিছু শারীরিক অসুস্থতা থেকে যেতে পারে। কমপ্লিট রিকভারি সবসময় সম্ভব নাও হতে পারে। এবার তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে যে কথাটা বলা হলো যে
কি করে আমরা এটাকে প্রতিরোধ করব? প্রতিরোধ করাটা সত্যি মানে আমাদের সম্ভব, এবং এই জায়গাতেই আমাদের মানে বিজ্ঞানের একটা জয়ের জায়গা আছে, যেটা তাকে এই যে অসুখ বিসুখ বা ইত্যাদি থেকে মেডিকেল সায়েন্সের যে উন্নতি হয়েছে সেই জায়গাটা থেকে তাকে মানুষকে এগিয়ে রাখছে। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে সবসময় হাত ধোয়ার প্র্যাকটিসটা কিন্তু রাখতে হবে। বিশেষ করে যখন আমরা খাবার খাবো তার আগে হাত ধোয়া, সাবান এবং জল দিয়ে ভালো করে মানে হাতটা পরিষ্কার করে ধোয়া, এটা আমাদেরকে করতে হবে। আমাদেরকে কিন্তু এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এখন ছোট ছোট লিফলেট কখনো বিলি করা হচ্ছে, কিংবা বিভিন্ন ভাবে আপনারা অনুষ্ঠানের মাধ্যমে শুনছেন, অনেক সময় খবরের কাগজে কিছু মানে ইনফরমেশন দেয়া হচ্ছে, যেগুলো বিজ্ঞানসম্মত আপনি ইনফরমেশন পাচ্ছেন, কখনোই এমন ইনফরমেশন নয় যেটা মানুষের মধ্যে অযথা ভীতি সৃষ্টি করে, সেটা কখনোই নয়। সঠিক এবং বিজ্ঞানসম্মত যে আপনি যেগুলো ইনফরমেশন পাচ্ছেন সেটা কিন্তু অন্যদেরকে জানাতে হবে। এবং যদি কোনো পেশেন্ট আপনার বাড়িতে থাকে যার সাধারণ সর্দি কাশি হয়েছে, জ্বর হয়েছে হয়তো, তাকে হ্যান্ডেল করার সময় বা তার সাথে সংস্পর্শে আসার সময় আমাদেরকে অবশ্য করে মাস্কটা পরতে হবে। সাধারণভাবেই বলা হয় যে সর্দি কাশি ইত্যাদি গুলো তো প্রতিরোধ করার জন্য মাস্কটা পরাটা উচিত। এবং যারা কোনো রকম স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত আছেন, হয়তো পেশেন্ট হ্যান্ডেল করছেন, ফিজিওথেরাপি করছেন, যারা নার্সিং এর কাজ করছেন, আয়ার কাজ করছেন, বাড়িতে পেশেন্ট আছে তাদেরকে দেখছেন, তাদের ক্ষেত্রে এই পেশেন্ট হ্যান্ডেল করার সময় গ্লাভস পরাটা খুব দরকার। অবশ্যই করে যে জিনিসটা মনে রাখা দরকার, যখন আমরা বাজার থেকে কোনো রকম ফল কিনছি বা মানে ফল বাড়িতে যখন ফল খাচ্ছি বা কিছু, তাতে যেন কোনো খোবলানো বা বাইট মার্ক না থাকে, মানে কোনো রকম ফুটো না থাকে। হতেই পারে যে সেই ফলটা হয়তো কোনো বাদুড়ে ঠুকরেছে। আমাদের অনেকেরই কিন্তু বাড়ির আশেপাশে গাছগুলোতে এই বাদুড় চামচিকে এরা থাকে, তো সুতরাং হতে পারে সেই নিপা ভাইরাস ইনফেক্টেড সেই বাদুড়টি। সুতরাং আমরা যদি এইরকম, অনেক সময় আমাদের একটা হ্যাবিট আছে যে আমরা যদি দেখি ওই রকম খোবলানো ফল যেটা বাজার থেকে কেনা হয়ে গেছে, আমরা সেই পোর্শনটা কেটে বাদ দিয়ে বাকিটা খাই। এটা কিন্তু এখন অন্তত যে কোনো সময়ের জন্য এটা একদমই নো। কিন্তু এখন বিশেষ করে যখন একটা ইনফেকশনের বাতাবরণের মধ্যে আমরা রয়েছি, তখন কিন্তু এটা কোনোভাবেই অ্যালাউড না যে ওই ফলটার ওই খানিকটা বাদ দিয়ে আমরা খাবো, সেটা কিন্তু কোনোভাবেই না। কারণ এই যে বলা হলো যে ওর মানে বাদুড়টির লালা রস বা শরীরের রস বা মলমূত্র দিয়ে কিন্তু এটা ট্রান্সমিটেড হতে পারে, ট্রান্সমিটেড হয়। সুতরাং এটা কিন্তু কোনোভাবেই আমরা করব না। কাটা ফলটা আমরা খাবো না। এখন খুব সামনেই, খুব অল্প দিনের মধ্যেই গরমকাল আসতে চলেছে, কাটা ফল আমরা একেবারেই খাবো না। এবং এখন যেহেতু শীতকালে হচ্ছে, শীতকাল মানেই হচ্ছে খেজুর রস ইত্যাদির সিজন। সুতরাং একটা হ্যাবিট আছে মানুষের, বা আমাদের সব অনেকেরই হয়তো ভালো লাগে, সেটা ভালো লাগাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে যে ওই গাছ থেকে যারা ফল এই খেজুর রস পারে, ওই ফ্রেশ রসটা খাওয়ার, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ এই খেজুরের রসটা যদি কন্টামিনেটেড হয়, আর আমরা জানি কি যে ওই খেজুরের রসটা পাওয়ার জন্য তো ওরা বেশ কিছুটা সময় বা ওভারনাইট ওই গাছের মধ্যে ওগুলো তো বেঁধে রাখে ওই পাত্রটা, তো তার মধ্যে যদি বাদুড় মুখ ডুবিয়ে খেয়ে থাকতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা কন্টামিনেটেড বা ওটা মধ্যে ওর লালা রসের দ্বারা ভাইরাসটি মিশ্রিত হয়ে গিয়ে থাকতে পারে। তো আমরা যদি এটা খাই তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এটা ইনফেকশনের কারণ হওয়ার সম্ভাবনা প্রচন্ড রকম ভাবে বেশি। এটা করা যেতে পারে যে এই রসটাকে জাল দিয়ে যে গুড়টা তৈরি হয় সেই গুড়টা খাওয়া যেতে পারে। কারণ এই ভাইরাসটি
অধিকাংশ রোগ জীবাণুই আমরা জানি যে তারা কিন্তু হিটে নষ্ট হয়ে যায়। সুতরাং এই রস না খেয়ে গুড়টা খাওয়া যেতে পারে। এবারে ব্যাপার এইগুলো হচ্ছে যে আমাদের কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আর আমাদের আশেপাশে যদি কোনো মানুষ যারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে বা মনে হচ্ছে যে এই ধরনের উপসর্গ হয়ে থাকতে পারে তার, সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে তার সংস্পর্শে যাওয়ার ব্যাপারটা একটু অ্যাভয়েড করাটা ভালো। যদি সংস্পর্শে যাওয়া হয়, তাকে হ্যান্ডেল করা হয়, তাহলে এই প্রিকশন গুলো নিতে হবে এবং অবশ্যই করে যত শীঘ্র সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথমেই শ্রীরূপ বাবু যে কথাটা বা আমাদেরও যেটা বলছি যে কথায় কথা আমাদের বারবারই করোনার সঙ্গে যে তুলনাটা এসে যায়, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু সংক্রামিত আমাদের হয়তো মনে আছে সংক্রামিত হচ্ছিল হাঁচি কাশি মানে এরোসল দিয়ে। এরোসলের ট্রান্সমিশন প্রিভেন্ট করা অনেক কঠিন, কিন্তু আমাদের নিপা ভাইরাসের ট্রান্সমিশন হচ্ছে কিছু বডি সিক্রিশন মানে দেহরসের সংক্রমণ দিয়ে। সুতরাং কম্পারেটিভলি ধরে নেওয়া যেতে পারে তার প্রতিরোধ করাটা অনেক বেশি সোজা। কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে যেটা আরেকটা নিপা ভাইরাসের ব্যাপার যেটা, সেটা হচ্ছে করোনার মহামারী তৈরি করার বা অতিমারী তৈরি করার ক্ষমতা অনেক বেশি। সেটা কিন্তু নিপা ভাইরাসের খুবই কম। এখনো পর্যন্ত নিপা ভাইরাসের কোনো অতিমারী রিপোর্টেড হয়নি, কেস রিপোর্টেড হয়েছে। কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে যেটা অত্যন্ত ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে নিপা ভাইরাসের মৃত্যু হার খুব বেশি। যেটা বললাম যে 40 থেকে 75%, যেটা 100% হতে পারে। এবং করোনা ভাইরাসে যেটা হচ্ছিল যে যাদের ক্ষেত্রে বলা হচ্ছিল কোনো আরো কোনো অসুখ আছে, যেমন ডায়াবেটিস আছে, বয়স বেশি যাদের, যারা বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ের সম্ভাবনাটা বেশি, মৃত্যু ভয় বেশি। নিপা ভাইরাসের কিন্তু সেটা নয়। সমস্ত সংক্রামিত ব্যক্তি কিন্তু সমান রকম ভাবে অ্যাট রিস্ক, তারা প্রত্যেকেরই কিন্তু বেশি আক্রান্ত হওয়ার পরে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। করোনা ভাইরাসের একটা সুবিধার দিক ছিল, সেটা হচ্ছে করোনা ভাইরাসের একটা ভ্যাকসিন ছিল। অন্তত পক্ষে আমরা 2020 সালের শেষের দিক থেকে 2021 সালের প্রথমে বা 21 সাল তো বটেই থেকে আমরা ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি ছিল। নিপা ভাইরাসের কিন্তু কোনো রকম ভ্যাকসিন নেই। কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন আছে যেগুলো দিয়ে নিপা ভাইরাস ট্রিটমেন্ট করা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু সমস্ত চিকিৎসাটাই কিন্তু নিপা ভাইরাসের মেনলি করা হয় উপসর্গ ভিত্তিক। নিপা ভাইরাসের আরেকটা খারাপ ব্যাপার হচ্ছে নিপা ভাইরাস খুব তাড়াতাড়ি অনেকগুলো বডির অর্গান সিস্টেমকে এফেক্ট করে, যেটা বলা হলো যে হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র, স্নায়ুতন্ত্র এগুলোকে আক্রমণ করে, খিঁচুনি ঘটায়। এবং যেটা শ্রীযোগবাবু বললেন যে 2 জন নার্স আক্রান্ত হয়েছেন, যারা অনেক খারাপ অবস্থায় আছেন, ভেন্টিলেটরে আছেন। আশা করা যায় তারা সুস্থ হয়ে বেরিয়ে আসবেন। তাদের থেকে বর্ধমান মেডিকেল কলেজের একজন ডক্টরও এফেক্টেড হয়েছেন। তো এই জায়গাগুলো কিন্তু নিপা ভাইরাসের, যদিও তার সংক্রমণটা কম, যদিও তার ক্ষমতা কম বলতে তার ছড়িয়ে পড়ার ক্ষমতা কম, তার দ্রুত ছড়ানোর ক্ষমতা কম, কিন্তু তার মানে মানুষকে খারাপের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা কিন্তু খুব বেশি আছে। আমাদের দিক থেকে আমরা ভালো জায়গায় আছি একটা কারণে, সেটা হচ্ছে যে এর প্রতিরোধটা অনেক সোজা। এর প্রতিরোধটা করা স্পিল ওভার ট্রান্সমিশন, তো সেই জন্য হাঁচি কাশি দিয়ে তো ছড়ানোর সম্ভাবনা নেই সেরকম। মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন যেটা হচ্ছে, তো সেগুলো তো অনেক কম। তার আগে যে ট্রান্সমিশন, আমরা যদি ওই স্পিল ওভারের জায়গাটাকেই আটকে দিতে পারি, তাহলে কিন্তু মানুষ ইনফেক্টেড হবে না। সেই জন্য কিন্তু আমরা আশা করা যায় নিপা ভাইরাসের সাথে, আশা করা যায় না মানে আমাদেরকে অবশ্যই করে নিপা ভাইরাসের সঙ্গে যুদ্ধটা খুব তাড়াতাড়ি জিতে যেতে হবে। এইটাই মানে বললাম।
আমার আপনার এই বক্তব্য শোনার পর দুটো প্রশ্ন আমার জাগছে। হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে নদিয়ার নামটা আসছে এবং এই যে দুজন নার্সের মধ্যে একজন নার্স নাকি কোন একটা অনুষ্ঠানে নদিয়াতে গিয়েছিলেন, কিন্তু সেখানে খেজুরের রস খেয়েছেন কিনা জানা নেই। এবং এই নদিয়া জেলায় বেশ কিছু অঞ্চল প্রবণ এই নিপা ভাইরাসের বিষয়ে। তাহলে কি নদিয়া জেলার মানুষকে বেশি সতর্ক হতে হবে? এটা আমার প্রথম প্রশ্ন। আর অন্য মানে নদিয়া বাদ দিয়ে অন্য জেলার মানুষরা কি একটু সেফ? এইটা একটু বোঝবার জায়গা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন তো ধরুন আমরা শীতকালের মধ্যে দিয়ে যাচ্ছি, এমনি মানুষজনের ঠান্ডা লাগা, হাঁচি কাশি, সর্দি জ্বর ইত্যাদি হতেই পারে, কিন্তু এই সংক্রমণে যে উপসর্গগুলো দেখা যায় তার সাথে সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি কাশি জ্বরের কি কোনো পার্থক্য আছে? এইটা আমার আপনার কাছে দুটি প্রশ্ন, এটা একটু যদি বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নদিয়া জেলা থেকে সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে, বর্ধমান থেকেও পাওয়া গেছে, কিন্তু তার মানে এই নয় যে নদিয়া জেলাই শুধুমাত্র রিস্কে আছে। অবশ্যই করে যেহেতু ওই জেলাটিতে প্রথম কেস পাওয়া গেছে, সেই জন্য ওই জেলার উপর হয়তো দৃষ্টিটা এই মুহূর্তে পড়ছে। কিন্তু যেহেতু এই বাদুড় চামচিকে যেগুলো না, সেগুলো থাকাটা প্রায় মানে সমস্ত জায়গাতেই থাকে। এগুলো বাড়ির আশেপাশে যে গাছ টাছগুলো আমাদের আছে, সেগুলোতে কিন্তু এই প্রাণীগুলো থাকে। তো সুতরাং এটাকে আলাদা করার কিছু নেই। বিশেষ করে এখন কলকাতাতেই আপনি দেখুন যে সল্ট লেক এরিয়াতে প্রচুর বাদুড়, আমরা বীরভূমেও প্রচুর বাদুড় দেখেছি এগুলো। সুতরাং কোনো জেলাকে বা কোনো জায়গাকে স্পেসিফিক্যালি খুব বেশি যে তাকে গুরুত্ব দেওয়ার জায়গা এখানে আছে যে সেখানে কেস হয়েছে এই মুহূর্তে, কিন্তু তার মানে যে কোনো জেলা ইমিউন বা সেখানে হবেই না, হতেই পারে না, এরকম একেবারে বলা যায় না। আমাদেরকে এটা তো সতর্কতা সমস্ত জায়গাতেই করতে হবে, এবং যে সাধারণ এই যে সতর্কতাগুলো বললাম, যে কারণ ব্যক্তিগত লেভেলে যে সতর্কতা, সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আর আপনি, হ্যাঁ, আরেকটা কথা যেটা এই প্রসঙ্গে বলা, শুধু কিন্তু বাদুড় না, এই শূকরের ব্যাপারটাকেও কিন্তু এই মুহূর্তে কিন্তু শূকরের মাংস বা ইত্যাদি এইগুলোকেও কিন্তু অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা জন্তু জানোয়ার, বিশেষ করে এই জন্তু জানোয়ার গুলিকে খাবার খাওয়াচ্ছি, তখন কিন্তু একটুখানি আমাদের পার্সোনাল প্রোটেকশন যেগুলো মানে গ্লাভস পরা বা ইত্যাদি গুলো করে খাওয়ানোটাই ভালো, বা তাদের শরীরের সিক্রিশনের সংস্পর্শে যাতে না আসা হয়, বিশেষ করে এই গবাদি পশুগুলি, সেটা একটুখানি নজরে রাখা দরকার। আর আরেকটা জিনিস যেটি আপনি বললেন যে সাধারণ সর্দি কাশি, হ্যাঁ, সাধারণ সর্দি কাশির সিজন তো বটেই এটা, এর সাথে নিপা ভাইরাসের প্রাথমিকভাবে যে খুব তফাৎ আছে তা নয়, কিন্তু নিপা ভাইরাসে কতগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে অসম্ভব রকম একটা দুর্বলতা। সর্দি কাশি জ্বর হলে দুর্বলতা একটু হয়, জ্বর থাকলে বিশেষ করে একটু দুর্বলতা তো হয়ই, কিন্তু আবার যখন দেখবেন জ্বরটা চলে যায়, জ্বরটা যে সময়টাতে রয়েছে সেই সময়টাতে খুবই দুর্বলতা থাকে স্বাভাবিকভাবে। তারপর যখন জ্বরটা আস্তে আস্তে নেমে যায়, আপনি প্যারাসিটামল খেলেন বা যাই হোক, তো আপনার জ্বরটা তো নেমে গেল, তখন আর আপনার ঠিক সেই লেভেলের অতটা দুর্বলতা থাকে না, মোটামুটি ঠিকঠাকই থাকে মানুষ। এক্ষেত্রে তা হয় না। নিপা ভাইরাসের ক্ষেত্রে ইনফেক্টেড পার্সন প্রাথমিকভাবে যেটা বরঞ্চ জ্বরের আগেই তার যেটা দেখা দেয়, সেটা হচ্ছে অসম্ভব রকম একটা দুর্বলতা, মানে একটা এক্সেসিভ পরিমাণ দুর্বলতা, এবং তার সাথে সাথে মাথা যন্ত্রণা, সে মানে মাথা ছিঁড়ে যাচ্ছে এরকম যন্ত্রণা, এরকম একটা থাকে। এবং এই যে বাকি উপসর্গগুলো প্রায় 19-20 করে সবকটাই একসাথেই শুরু হয়ে যায়, যে খুব বেশি কাশি হওয়া, শ্বাসকষ্ট হতে থাকা, এই জিনিসগুলো প্রায় শুরু হয়ে যায়। সুতরাং এগুলো যদি হয় এবং তারপরে যদি সেটা খিঁচুনি বা ইত্যাদি লেভেলেও খুব, আর এই যে যেটা বলা হলো, নিপা ভাইরাস ইনফেকশনটা না খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে নিজের প্রভাব বিস্তার করে। আজকে জ্বর শুরু হলো, দুদিনের মধ্যে সেই খিচুড়ির লেভেলে চলে গেল। আপনি এই যে নার্স যে দুজন আক্রান্ত হয়েছেন, তাদের আক্রমণের রিপোর্টটা, তারা আক্রান্ত হওয়ার রিপোর্টটা কিন্তু আমরা বেশি দিন আগে পাইনি, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা
এতটাই তারা মানে স্প্রেড করে গেল তাদের শরীরের মধ্যে ইনফেকশনটা, অর্গান সিস্টেম গুলো এতটাই ইনফেক্টেড হয়ে গেল যে আজকে গতকাল রাত্রি থেকে বা আজকে থেকে তারা ভেন্টিলেটরে আছেন। তো সুতরাং এই যে খুব ফাস্ট স্প্রেড করা, এই ব্যাপারটা কিন্তু নিপা ভাইরাসের একটা বিশেষ বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য আর কি, এই ব্যাপারটা থাকে। আপনার এই শেষ পর্যায়ে যে বিষয়টা বললেন, এর থেকে আমার আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই গ্রামাঞ্চলে ধরুন প্রান্তিক মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যাদের সাথে এই গবাদি পশুর অঙ্গাঙ্গী সম্পর্ক এবং যাদের স্বাস্থ্য চেতনাটাও অতটা হয়তো উন্নত নয়, ধরুন তারা তাদের নিজেদের চাষবাসের কাজে বা এই দুধ টুধ ইত্যাদি সরবরাহের কাজে এই গবাদি পশু, সে বলুন ছাগল, গরু, ষাঁড়, বলদ, এইসব নাড়াচাড়াটা বেশি করেন। তো এদের সম্পর্কে আপনার মানে তারা যাতে একটু সচেতন কিভাবে হতে পারে তাদের এই কাজকর্মে, কারণ ধরুন এই যে বলছেন গ্লাভস পরে খাওয়ানো বা ইত্যাদি করা, এইটা কি ওই গ্রামীণ মানুষের পক্ষে সম্ভব? তো তাদের জন্য কি রকম ধরনের প্রতিরোধ ব্যবস্থা তারা নিতে পারেন? একদম গ্রামীণ গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জন্য আপনার কি পরামর্শ, এইটা একটু যদি বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ঘোড়া ছাড়া গবাদি পশু কিন্তু এখনো খুব বেশি তাদেরকে রিজার্ভার হলে দেখা যায়নি। রিজার্ভার মানে হচ্ছে যে যার মধ্যে মানে জীবাণুটি থাকে এবং মানে তার জীবন চক্র করে, মানে বেশ অনেক তৈরি করে আর কি, রিপ্রোডাকশন করে আর কি। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যদি বা আমরা ধরেও নিই যে এই গরু ছাগল ইত্যাদির ব্যাপারে যে বিশেষ একটা খুব এক্ষুনি ভয়ের ব্যাপার তা হয়তো নয়। হ্যাঁ, শূকরের ক্ষেত্রে, কারণ শূকর পালন তো বহু মানুষের জীবিকা, সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, শূকর হ্যান্ডেল করার ব্যাপারটা। সেক্ষেত্রে দেখুন গ্লাভস পরে তো এরকম ভাবে কাজ করা কারোর পক্ষেই সম্ভব না। সেক্ষেত্রে যেটা করা মানে যেতে পারে এবং করতে হবে সেটা হচ্ছে হাত ধোয়ার প্র্যাকটিসটা রাখা, কারণ তাদের মুখের লালার সাথে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু সংস্পর্শ ঘটে থাকে। তো যারা কাজ করেন তাদেরকে নিয়ে তাদের মুখের লালার সাথে, জন্তুগুলির মুখের লালার সাথে সংস্পর্শ ঘটে থাকে। তাহলে তাদেরকে যেটা করতে হবে যে খাবার আগে বা খাদ্যদ্রব্য হ্যান্ডেল করার আগে, যেগুলো খাবারের জিনিস হ্যান্ডেল করার আগে, তখন সেটাকে ভালো করে হাতটা ভালো করে সাবান এবং জল দিয়ে ধুতে হবে। এবং সমস্ত খাবার মানে কাঁচা শাকসবজি এবং ফল সেগুলো রান্না করার আগে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এবং অবশ্যই করে ফলগুলি খোসা ছাড়িয়ে কিন্তু খেতে হবে। অধিকাংশ ফলই আমরা মানে অনেক ফলই আমরা খোসা ছাড়িয়েই খাই। তো এক্ষেত্রে কিন্তু যেগুলো আমরা খোসা শুদ্ধই খাই সেগুলোকে কিন্তু মানে যদি সম্ভব হয় খোসা ছাড়িয়ে খাওয়ার, তাহলে সেটা করতে হবে। আর যেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তাহলে ভালো করে সেটাকে ধুতে হবে। হ্যাঁ, কতগুলো ক্ষেত্রে অনেকবারই প্রশ্ন করছে লোকজন দেখছি, সেটা হচ্ছে যে যে সমস্ত ফলের বাইরের খোলসটা খুব শক্ত, যেমন ধরুন ডাব, নারকেল, এটা সত্যি কথা যে ডাব বা নারকেল কিন্তু একটা নারকেল কি একটা বাদুড়ের পক্ষে ফুটো করা সম্ভব না, এটা খুব ক্লিয়ার। আর না নারকেল বাদুড়ের পক্ষে ফুটো করা সম্ভব, না নারকেল আমরা নিজেরা চিবিয়ে খাই। সুতরাং এইটা খুব বেশি চিন্তার ব্যাপার না যে নারকেল এর ব্যাপারটা সংক্রামিত কি করে হবে। ডাবের যেমন একটা ব্যাপার, ডাবও ফুটো করা সেইভাবে সম্ভব নয়। আর ডাবের কিন্তু তা সত্ত্বেও যখন আমরা ডাবের জলটা খাচ্ছি, ডাবটা কেটে ভালো করে ডাবটাকে ধুয়ে, যাতে এমন না হয় যে ডাব কাটার সময় এই জলটা ওই বাইরের সারফেসের সাথে কন্ট্যাক্টে আসবে, এরম যেন না হয়। হতে পারে যে হয়তো ডাবের বাইরেটা বাদুড়টা ঠুকরেছে বা এরকম হতে তো পারে, যদি গাছে যখন ডাবটা ঝুলছিল সেক্ষেত্রে ওই বাইরের যে সবুজ যে ঢাকনা পোর্শন আর কি, মানে খোলাটা আর কি বা ডাবের, সেইটার সাথে যে জলটা আমরা খাবো সেটার কন্ট্যাক্ট যাতে না আসে, মানে যতটা সম্ভব আমরা সতর্কতাটা অবলম্বন করে চলতে হবে। কারণ এটা প্রতিরোধ করা যেহেতু এই যে বললাম যে সোজা,
প্রতিরোধ করা কিন্তু কঠিন না। আর একটা যেটা আপনি বললেন যে এই ভিড়ের মধ্যে যখন আমরা যাচ্ছি, এই ভিড় বা জনবহুল এরিয়াতে যখন আমরা যাচ্ছি, একটু মাস্ক পরলে ভালো হয়। বা যেমন আমরা কোভিড এর সময় করেছি যে মাস্ক না পরলে, মাস্ক না পেলে সেই মুহূর্তে অন্তত পক্ষে কোনো রুমাল ইউজ করা বা কিছু করা, এগুলো একটুখানি করতে পারলে আমাদের নিজেদের রোগ প্রতিরোধটারই মানে দিকেই আমরা থাকবো। কারণ প্রতিরোধ করা তো সবসময় ট্রিটমেন্টের থেকে অনেক বেটার, এটা তো আমরা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর টাইপের। তো এইটা হচ্ছে ব্যাপার। কারণ যত বড়ই থ্রেট এটা হোক না কেন, নিপা ভাইরাসটা অনেক বড় থ্রেট, সত্যি কথাই। আমাদের মতন যেখানে বিপুল পরিমাণ জনসংখ্যা এবং স্বাস্থ্য সচেতনতা আমাদের কম, তার কমের একটা বড় কারণ কিন্তু আমাদের স্বাস্থ্যের পাঠ দেওয়া হয় না, এটার জন্য কম। কারণ মানুষকে সাধারণ স্বাস্থ্যর পাঠ দিলে তারা কিন্তু সেটা মোটামুটি মেনে চলে। কিন্তু অনেক দেশে সেখানে যেমন বাধ্যতামূলকভাবে অনেক স্বাস্থ্যের পাঠ দেয়া হয় স্বাস্থ্যকর জীবনযাত্রার, আমাদের কিন্তু দেয়া হয় না। বা যেগুলো মানে করা উচিত, যেমন ধরুন কাটা ফল যে খাওয়াটা উচিত না, সেটা কিন্তু বিক্রি বন্ধ করা সরকার থেকে ব্যবস্থা করে করতেই পারে। গোটা ফলই নয় বিক্রি করবে, কিংবা এটাও করতে পারে যে কাটা ফল মানে ফল রাখলো, কেউ যদি বলে যে মিক্স করে বিক্রি করতে হবে, তার জন্য কেটে দিল সেই মুহূর্তে ফ্রেশ কাটা ফল, সেটা তো অন্তত ফ্রেশ থাকছে। এগুলো সরকারের পক্ষ থেকে করা যায়, বা মানে যারা কর্তৃপক্ষ, তাদের সরকার কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে করা যায়, কিন্তু তারা সেটা বদার্ড না। তারা সেটা করতে বদাদ না। যখন আজকে এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করেছে, তখন যদিও কিছু উদ্যোগ আছে, গভর্নমেন্টের টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এবং অবশ্যই করে বলা হচ্ছে যে কোনো রকম যদি সমস্যা বোঝেন আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। কিন্তু একটা সমস্যা এসে যাওয়ার পরে তারপর সেটাকে হ্যান্ডেল করা কিন্তু সকল দিক থেকেই অসুবিধার। এক তো প্রথম কথা যে মানুষ বেশ কিছু আক্রান্ত হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার কারণ হচ্ছে মানুষের কাছে ইনফরমেশন সঠিক নেই, যেটা আমাদের কোভিড এর প্রথমে হয়েছিল। প্রতিদিন ভাইরাস তার রূপ চেঞ্জ করছিল, আমরা দিশাহারা হয়ে যাচ্ছিলাম যে কিভাবে কি করব। মানুষ বিভিন্ন রকম ভাবে আক্রান্ত হচ্ছে, নানা রকম ভাবে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে, এইসব খবরাখবর মানুষের কাছে আসছে, এবং না কোনো ওষুধ ছিল, না কোনো ভ্যাকসিন ছিল। আমরা খুব মানে আর নানা রকমের ইনফরমেশন আসছিল, ইনফরমেশনেরই এপিডেমিক হয়ে যাচ্ছিল সেই সময়। সেই জন্য এবং তার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে মানে সরকারের পক্ষ থেকে সরকারও আনপ্রিপেয়ার্ড ছিল। কিন্তু যেটা সেই সময় হয়েছিল যে সমস্ত কিছু ট্রেড অ্যান্ড ট্রাভেল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু সেই মুহূর্তে না করে আর উপায় ছিল না। কিন্তু আমরা চাই না কখনোই যে সেটা আবার সেরকম কোনো পরিস্থিতি হোক, এইটা আমরা চাই না। কারণ মানুষের জীবন ওইভাবে স্তব্ধ হয়ে গেলে, জীবিকা স্তব্ধ হয়ে গেলে সেটা সকল দিক থেকে ভয়ঙ্কর রকমের ক্ষতি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সমস্ত রকমের। সেই জন্য আমরা আগে থেকে যাতে একটু প্রিপেয়ার থাকি, আমরা তেমন হলে নিজেদের লেভেলে, পাড়া ভিত্তিক বা গ্রাম ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক আমরা নিজেরা সচেতনতা ছোট ছোট তৈরি করি। যারা আজকে অনুষ্ঠান শুনছেন বা যারা এই নিয়ে কিছু পড়াশোনা করছেন, এখন তো প্রামাণ্য কিছু ইনফরমেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। প্রামাণ্য ইনফরমেশনটা সেটা হচ্ছে যে অ্যাভেলেবেল আছে, যে কোনো ইনফরমেশন কিন্তু নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। হতে পারে আগামী হয়তো কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে প্রচুর ভুলভাল ইনফরমেশন আসতে পারে, অনেক কিছু যেগুলো মিসলিডিং হবে, সেগুলোতে কিন্তু আমরা কান দেব না। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব প্রামাণ্য ইনফরমেশনের নজর রাখা এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে সেই ব্যাপারে সচেতন করা। তাহলে কিন্তু আমরা আমরা এই নিপা ভাইরাসকে অবশ্যই করে আটকে দিতে পারবো, তার আরো খারাপ রূপ কোনো কিছু দেখাতে পারার আগেই। আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনোভাবে সংক্রমিত হলো এই নিপা ভাইরাসের দ্বারা, আমি যেমন ওই উদাহরণটা বলছি যে এবার দ্বিতীয় কোনো ব্যক্তি, যেমন ধরুন
আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি, যেমন বর্ধমান মেডিকেল কলেজের যে চিকিৎসক, ওই নার্সের সংস্পর্শে এসে আবার আক্রান্ত হল। আমি এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই যে একজন সংক্রমিত হলো, এবার একজন সুস্থ মানুষ তার সংস্পর্শে এসে কিভাবে তার শরীরে এই ভাইরাসটা প্রবেশ করছে, এইটা একটু যদি বলেন। তার শরীরে ভাইরাসটা যিনি সংক্রামিত হয়েছেন তার থেকে হয়েছেন, ধরুন কোনোভাবে হলেন আর কি, ওই ফল টল ইত্যাদি খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে হলেন, এবার তার কাছ থেকে দ্বিতীয় আর একজন, তিনি কিভাবে আক্রান্ত হচ্ছেন, এইটা একটু জানতে চাইছি। হ্যাঁ, তিনি আক্রান্ত হতে পারেন যে কোন রকম যেগুলো শ্বাসযন্ত্রের আমাদের মানে সোজা কথায় হচ্ছে হাঁচি কাশি কথাবার্তা ইত্যাদির মাধ্যমে, যেগুলো দিয়ে আমাদের মানে শ্বাসযন্ত্রের যে ড্রপলেটস গুলো যাচ্ছে। ড্রপলেট মানে হচ্ছে যেগুলো কি বলবো, মানে হাঁচি কাশিতে যেগুলো আমাদের ওই নাকের সিক্রিশন, মুখের সিক্রিশন যেগুলো বেরোচ্ছে, শরীরের রস, সেগুলো দিয়ে সংক্রামিত হচ্ছেন। ওই জন্যই যিনি ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন, মানে এই বর্ধমান মেডিকেল কলেজের যে ডক্টর আক্রান্ত হয়েছেন, সাসপেক্টেড পেশেন্টের মানে হ্যান্ডেল করার পরে তিনি যখন আক্রান্ত হয়েছেন, এই রেসপিরেটরি সিক্রিশন মানে শ্বাসনালীর রস দিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। আমার ধারণা যে আজকে আমরা যে আলোচনাটা করবার প্রয়াস নিয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং খুব সাবলীলভাবে ডক্টর মিত্র আমাদের সামনে রেখেছেন। আমার মনে হয় আপনারা সকলেই শুনেছেন। আর আপনার কাছে শেষ যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, আমাদের এই মুহূর্তে নানান গুজব আতঙ্ক ইত্যাদির বাইরে আমাদের রাজ্যে এই মুহূর্তে এই নিপা ভাইরাস নিয়ে কি খুব আতঙ্কের একটা জায়গায় আমরা আছি? দেখুন, আমাদের WHO থেকে যেটা মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই মুহূর্তে যেটা বলা হয়েছে যে নিপা ভাইরাস বিষয়ে এই মুহূর্তে খুব আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কারণ নিপা ভাইরাসের হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নিপা ভাইরাস নিয়ে যে মানে তারা বলছেন, যারা বিশেষজ্ঞ আছেন, যে নিপা ভাইরাস নিয়ে এই মুহূর্তে যে খুব বেশি আক্রান্ত হওয়ার, খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ আছে সেটা নয়। কারণ নিপা ভাইরাসের এই যে ট্রান্সমিশন, যেটা মূলত স্পিল ওভার যেটা বলা হলো, সেই জন্য আমাদের প্রতিরোধের ব্যাপারটা ওপর বেশি গুরুত্ব দিতে হবে। ছড়াবার পোটেনশিয়ালও তার কম্পারেটিভলি কম। আমাদের হাতে যেমন ভ্যাকসিন নেই, ওষুধ যা কিছু আছে ভাইরাল ইনফেকশনের জন্য যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ আছে, কিন্তু এই ভাইরাসটি খুব বেশি যে ছড়ায় তা না। সেই জন্য আমাদের তার ভয়ঙ্করতা আছে, কিন্তু তার ছড়ানোর ক্ষমতা কম। সেই জন্য এই মুহূর্তে যে খুব আতঙ্কিত হতে হবে সেটা সেরকম কিন্তু কিছু ব্যাপার নয়। দ্রুত ছড়ানোর আশঙ্কা এবং মানে মহামারী তৈরি করার ক্ষমতা এই ভাইরাসের নেচারেতেই খুব কম। সেই জন্য আমরা যেহেতু খুব দ্রুত ব্যাপারটাতে হস্তক্ষেপ করতে পেরেছি বা ব্যাপারটার মধ্যে যেতে পেরেছি, সেই জন্য কিন্তু আমাদেরকে আমরা অপেক্ষাকৃত বেটার পজিশনে আছি। কিন্তু যেটা ব্যাপার, এরপরেও হ্যাঁ কিন্তুটা থাকেই, সেটা হচ্ছে যে আমরা প্রতিরোধের ব্যাপারটা মাথায় রাখবো। আমরা একদম গা ছাড়া দিয়ে বসে থাকবো না যে ঠিক আছে এটা তো তেমন কিছু হয় না, কারণ ওই যে ভয়ঙ্করত্বের ওই যে জায়গাটা রয়েছে যে ওষুধ নেই, ভ্যাকসিন নেই। একবার হলে অনেকগুলো অর্গান সিস্টেমকে, মেজর অর্গান সিস্টেম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। সেই জন্য যাতে অসুখটা না হয় একদম, সেই প্রতিরোধের জায়গাটা আমাদের কিন্তু খুব শক্তিশালী রাখতে হবে। এই জায়গাটা আমরা সতর্ক থাকবো, কিন্তু আমরা আতঙ্কিত থাকবো না। এবং আমরা করোনা ভাইরাসের সময় দিশাহারা টাইমে অনেক অবৈজ্ঞানিক ব্যাপার স্যাপার হয়েছিল, সেগুলোর মধ্যে আমরা কিন্তু টোটালি যাব না। ওগুলো শুধু কিন্তু টাইম ওয়েস্ট করবে আমাদের, যেটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। কারণ ওই এই নিপা ভাইরাসটি একবার শরীরে ঢুকে গেলে সে কিন্তু খুব তাড়াতাড়ি তার সাম্রাজ্য বিস্তার করে।
তাই জন্য তাকে আমরা যাতে সে ঢুকতেই না পারে, তাকে একদম মানে শরীরের মধ্যে আসতেই দেয়া যাবে না, এই জায়গাতে তাকে আটকে দিতে হবে। তো সুতরাং ট্রিটমেন্ট আমাদের নেই তো নেই, ঠিক আছে, অধিকাংশ অসুখেরই তো ট্রিটমেন্ট নেই। ভাইরাল ইনফেকশন এমনিতেই মেজরিটি ট্রিটমেন্ট নেই, ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশনই আমাদের সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করা হয়, তার যা উপসর্গ তার ট্রিটমেন্ট করা হয়। নিপা ভাইরাসকেও আমরা প্রিভেনশন এবং সিমটোমেটিক ট্রিটমেন্টের জায়গাতেই যাতে না যায়, তাকে টোটালি গোড়াতেই তাকে একদম আটকে দিতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, মানে ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা হলো। এবং আমার ধারণা আজকে যারা দর্শকরা শ্রোতা বন্ধুরা শুনলেন, ম্যাডাম একটা কিন্তু আহ্বান আমাদের সকলের কাছে জানিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সবাইকে কিন্তু এই বিষয়টার প্রচারক হতে হবে। সুতরাং এই দায়িত্বটা আজকে যেটা আমরা শুনলাম, আমরা দুরকম ভাবে করতে পারি। সেটা হচ্ছে আজকের এই আলোচনাটা, এটা তো আমাদের পেজে থাকবেই, এবং এইটাকে যত বেশি ছড়িয়ে দিতে পারবো আমাদের আজকের আলোচনা, বারে বারেই দেখবেন স্ক্রোল করা হচ্ছে এই আলোচনা শেয়ার করার জন্য। এখানে রঞ্জন দা কমেন্ট করেছেন যে আলোচনাটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে শেয়ার করুন। এই কাজটা আমাদের করতে হবে। আর আমাদের যারা আমাদের পরিবেশে আমাদের প্রতিবেশী যারা আছেন, যেটা ম্যাডাম বললেন একটু আগে, যে আমাদের মহল্লায়, গ্রামে, পাড়ায়, এই জায়গায় আমাদের এই আলোচনাটাকে আশেপাশে ফ্লোট করাতে হবে। অর্থাৎ এই মধ্যে দিয়ে যদি আমরা আমাদের এই প্রতিরোধটা গড়ে তুলতে পারি, এবং অবশ্যই যেহেতু এটা প্রতিরোধ করাটা অনেক বেশি সহজ, এই জায়গাটা আমাদের সচেতন করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। খুব সুন্দর আজকের এই আলোচনা, আমরা সবাই উপকৃত হলাম ম্যাডাম। এবং আগামী দিনে আপনার কাছে আমরা এইরকম ধরনের ইস্যু নিয়ে আবার আপনাদের কাছে হাজির হলে আপনি আমাদের সেই ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে আবার হাজির হবেন, সেই প্রত্যাশাটুকু করে রাখলাম। অনেক ধন্যবাদ আর একবার। আমরা শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের এই আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, এইটা আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।